student friends and viewers, Assalamu alaikum. Hope you are passing your days well. Today I'm going to give you another class of adverb. So it is going to be the adverb class part 2. Before starting today's class, I would like to remind you the previous adverb class. In my last adverb class, I have discussed with you about adverb, kinds of adverb, and I have also tried to see you how adverb can modify adjective, verb, adverb, preposition, conjunction, and whole sentence. Today, I am going to give you the details class of adverb. So, without further delay, let's get started. তো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদেরকে তোমরা উপরে দেখতে পাচ্ছ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পার্ট 2 এর ক্লাস করাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি কিন্তু গতদিন তোমাদেরকে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের প্রকারভেদ এবং কয় ভাগে বিভক্ত এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। তো আমি তোমাদেরকে একটু ক্লাসটা শুরু করার আগে তোমাদের সামনে একটু বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, অ্যাডভার্ব আসলে কি, সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশনকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব কিন্তু পার্টস অফ স্পিচের যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে দিতে পারে, কখনো কখনো এটা কিন্তু পুরো বাক্যকে মডিফাই করে দিতে পারে। তো দেখো, অ্যাডভার্ব আসলে এখানে আমি লিখে রাখছি, দেখো ব্যবহারের ভিত্তিতে অ্যাডভার্ব কিন্তু তিন প্রকার। কি কি ছিল? এক নম্বর হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, মানে সাধারণ ক্রিয়া বিশেষণ। তারপরে হচ্ছে কি সাধারণ ক্রিয়া বিশেষণ। তারপরে ছিল হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব, সংযোজক ক্রিয়া বিশেষণ, এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ। তো এই যে তিন প্রকারের যে ব্যবহারের ভিত্তিতে অ্যাডভার্ব যে আমরা তিন প্রকার পেয়ে থাকি, এর মধ্যে কিন্তু এই যে 2 নম্বর এবং 3 নম্বর যেটা রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এর কিন্তু কোনো প্রকারভেদ নেই। কিন্তু সিম্পল অ্যাডভার্বকে কিন্তু 8 ভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে? তো দেখো, এখানে আমি লিখে রেখেছি সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। একটা ছিল কি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অবলিক নম্বর, অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি কস্ট এন্ড ইফেক্ট, তারপরে অ্যাডভার্ব অফ অর্ডার, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসেশন এন্ড নেগেশন। এই 8 প্রকারে কিন্তু আমরা সিম্পল অ্যাডভার্বকে পেয়ে থাকি। তো চলো, আজকে কিন্তু আমরা এই প্রতিটাকে বোঝার চেষ্টা করব এবং কিভাবে ব্যবহার হয়, কিভাবে এগুলো মডিফাই করে, কোন ওয়ার্ডকে মডিফাই করে, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে ডিটেইলস আলোচনা করব। তো চলো সামনে এগোনো যাক। তো চলো বন্ধুরা, আমরা ডিটেইলস আলোচনাগুলো সেরে ফেলি। এখন দেখো, আমরা কিন্তু শুরুতে অ্যাডভার্বকে ব্যবহারের ভিত্তিতে 3টা ভাগে ভাগ করছিলাম, তাই তো? মনে আছে নিশ্চয়ই। তো দেখো, সেগুলো কি কি ছিল? সেগুলো ছিল সিম্পল অ্যাডভার্ব, একটা ছিল রিলেটিভ অ্যাডভার্ব, এবং আরেকটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো আসলে সিম্পল অ্যাডভার্বটা কাকে বলে? সিম্পল অ্যাডভার্ব ভালো করে মনে রাখবা, আমি এখানে লিখে রাখছি, দেখো, যে অ্যাডভার্ব গুলো শুধুমাত্র ওয়ার্ড বা বাক্যকে মডিফাই করে তাদেরকে সিম্পল অ্যাডভার্ব বলে। সংজ্ঞাটা সুন্দরভাবে মনে রাখো। তাহলে যে অ্যাডভার্ব গুলো কি করবে? শুধুমাত্র শব্দ বা বাক্যকে মডিফাই করবে, ঠিক আছে? মডিফাই মানে কি? ওই যে বলছিলাম, পরিবর্তন করে, পরিবর্ধন করে, মাধুর্যতা বৃদ্ধি করে, ঠিক আছে? অর্থাৎ মডিফাই করে, তাদেরকে সিম্পল অ্যাডভার্ব বলে। তো বুঝে গেছো নিশ্চয়ই। এখন কথা হচ্ছে ওয়ার্ড বা বাক্যকে মডিফাই করবে। এখানে তোমাদের জ্ঞাতার্থে আরেকটা কথা আমি জানিয়ে দেই, সেটা হচ্ছে মনে রাখবা সিম্পল অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে মডিফাই করে, ঠিক আছে? ভার্বের কাজ কিভাবে হলো, কোথায় হলো, কোন সময়ে হলো, এই বিষয়গুলো কিন্তু সিম্পল অ্যাডভার্ব বেশিরভাগ প্রকাশ করে দেয়, ঠিক আছে? এছাড়া অন্যান্য ওয়ার্ডকেও মডিফাই করতে পারে সিম্পল অ্যাডভার্ব, কিন্তু আবার করতে পারে কি পুরো বাক্যকেও মডিফাই করে দিতে পারে সিম্পল অ্যাডভার্ব। রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমি পরের আলোচনায় আসতেছি, আগে সিম্পল অ্যাডভার্বটা ভালো করে বুঝে নাও। তো সংজ্ঞা বুঝে গেছি, এবার আসো এক্সাম্পলে। এক্সাম্পলে দেখো, আমি লিখছি কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক পারফেক্টলি, আমি কাজটা করিয়েছি পরিপূর্ণভাবে। তো দেখো, এই যে পরিপূর্ণভাবে কাকে মডিফাই করতেছে? এই যে আমি কাজটা করিয়েছি, যে ডান দ্য ওয়ার্ক, কাজটা করিয়েছি, ঠিক আছে? এই যে ডান করিয়েছি, কাজটা কিভাবে করছি, কাজটা কিভাবে করেছি? এই যে দেখো প্রপারলি, এটা কিন্তু একটা সিম্পল অ্যাডভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি কোন ওয়ার্ডকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই। আমার কাজটা যে আমি করছি, করাটা কেমন হয়েছে? পারফেক্টলি, পরিপূর্ণ হয়েছে। তাহলে ভার্বকে কিন্তু মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে ধরছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, ঠিক আছে?
পারফেক্টলি। আচ্ছা, তারপরে দেখো ডু ইট নাও। অনেক সময় আমাদের বাবা কিংবা আমাদের অভিভাবকরা বলেন এটা এখনই করো। তাহলে দেখো ডু ইট বাক্য কিন্তু হয়ে গেছে, আর এর সাথে আমরা যুক্ত করছি কি নাও, এখনই। তাহলে কাজটা করো বা ডু ইট করো এখনই, এটা করো এখনই। তাহলে এখনইটা কিন্তু এই যে ভাবটাকে ধরছে, দেখো ডু একটা ওয়ার্ড, এই দেখো ওয়ার্ডকে মডিফাই করছে। আমি বলছি কি শব্দ বা বাক্যকে মডিফাই করে, সেটা সিম্পল অ্যাডভার্ব। তো এটা কিন্তু একটা শব্দকে মডিফাই করে দিয়েছে। ডু ইট নাও, নাওটা এখানে একটা সিম্পল অ্যাডভার্ব হয়েছে। এটা কাকে মডিফাই করছে? ডু ভার্বটাকে মডিফাই করে দিয়েছে। ঠিক আছে, সুতরাং বুঝতে পারছো। পরেরটাতে আসার চেষ্টা করো। দেখো বলছি কি দে অলওয়েজ গিভ হিম টু ইট, তারা তাকে সবসময় খেতে দেয়। দেখো দে, তার দেখো যদি এটা বলি দে গিভ হিম টু ইট, তারা তাকে খেতে দেয়। এখন দেখো খেতে দেওয়াটা কখন দেয়? অলওয়েজ, সব সময়। এই যে সব সময়, সব সময়, অলওয়েজ। তাহলে এটা দেখো এই যে দেওয়ার কাজটা কখন হয়? সব সময়, সব সময়। তাহলে এই যে গিফটটা আমি বুঝাচ্ছি, যেটা খাওয়াটা দেয়, এটা হচ্ছে এই অলওয়েজটা বসে এটাকে মডিফাই করে দিচ্ছি। এটা হচ্ছে একটা সিম্পল অ্যাডভার্ব হয়েছে। তো বুঝে গেছো নিশ্চয়ই এখানে ভার্ব কোনটা? এই যে গিফট এখানে একটা ভার্ব হয়ে আছে। ঠিক আছে, তারা তাকে খেতে দেয় সব সময়। সব সময় কি দেয়? খেতে দেয়। কি কখন দেয়? সব সময় দেয়। তাহলে এটা কিন্তু একটা সিম্পল অ্যাডভার্ব হয়ে গেছে। তো দেখো পরেরটা আমরা যাচ্ছি। দেখো ইট ইজ সিচুয়েটেড ইন ঢাকা, এটা অবস্থিত। এটা অবস্থিত কোথায়? ঢাকায়। দেখো কোথায় দিয়ে প্রশ্ন করছি আমি, অবস্থাটা যে অবস্থিততে হচ্ছে, এটা কোথায় হচ্ছে? ইন ঢাকায়। ঢাকাটা কিন্তু একটা অ্যাডভার্ব প্লেস, আর অ্যাডভার্ব প্লেসটা কিন্তু সিম্পল অ্যাডভার্ব। আমি পরবর্তীতে সিম্পল অ্যাডভার্বের যে পার্টটা আছে, 8টা পার্ট করাবো, তখন কিন্তু এই বিষয়গুলো আরেকবার তোমাদের সাথে আমার আলোচনা হবে। তো এখন বুঝে নেওয়ার চেষ্টা করো যে ইট ইজ সিচুয়েটেড ইন ঢাকায়, ঢাকাটা একটা কি হয়েছে? সিম্পল অ্যাডভার্ব হয়ে আছে। সিম্পল অ্যাডভার্ব হয়ে আছে। অবস্থিত, কোথায় অবস্থিত? ঢাকার মধ্যে। তাহলে এই যে দেখো এটা অবস্থিতটা একটা ভার্ব, আর এটাকে মডিফাই করে দিচ্ছে ঢাকা। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে স্যার ঢাকা কি নাউন না? হ্যাঁ অবশ্যই নাউন, কিন্তু সেন্টেন্সের গঠন অনুযায়ী এটা একটা এক্সটেনশন হয়ে আছে, অর্থাৎ অ্যাডভার্ব প্লেস হয়ে গেছে এখানে। ঢাকা অবশ্যই নাউন, কিন্তু এটা সেন্টেন্সের গঠন অনুযায়ী কিন্তু একটা কি অ্যাডভার্ব প্লেস হয়ে গেছে, এবং এটা একটা সিম্পল অ্যাডভার্ব। বুঝতে পারছো? ভার্বকে মডিফাই করছে, ওয়ার্ডকে একটা ওয়ার্ড। এই ভার্বটা নিশ্চয়ই একটা ওয়ার্ড, প্রতিটা একটা ওয়ার্ড। এই যে ডু একটা ওয়ার্ড, দে একটা ওয়ার্ড, ইট, এরকম প্রত্যেকটাই কিন্তু একটা করে ওয়ার্ড। এই ওয়ার্ডকে মডিফাই করে দিয়েছে কিন্তু ঢাকা, তার মানে ওয়ার্ড শব্দকে মডিফাই করছে। আচ্ছা, পরেরটাতে আসো। দেখো শি ইজ ভেরি নাইস। দেখো এখানে দেখো ভেরি কি রকম? সে সুন্দর। সুন্দরটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটা কিন্তু আমরা ক্লাসের শুরুতে, মানে গতদিন যে ক্লাসটা করছিলাম সেখানে কিন্তু আমরা দেখছি। তো দেখো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি? কেমন সুন্দর? খুব সুন্দর। এই ভেরিটা একটা কিন্তু অ্যাডভার্ব, এটা একটা সিম্পল অ্যাডভার্ব। আর এটা সিম্পল অ্যাডভার্ব এই কারণে, কারণ এটা এই যে নাইস একটা ওয়ার্ড, এটাকে মডিফাই করে দিচ্ছে। তাহলে যে কোনো শব্দকে কিন্তু সিম্পল অ্যাডভার্ব মডিফাই করে। বুঝে গেছো? ওয়ার্ডকে, শব্দকে অথবা সেন্টেন্সকে, মানে বাক্যকে মডিফাই করে। পরেরটাতে আসো। দেখো বলছে কি লাস্টলি, সবশেষে, she has passed the exam, সে পরীক্ষায় পাস করিয়াছে। ঠিক আছে, তাহলে দেখো সব শেষে সে পরীক্ষায় পাস করে, মানে হয়তো আগে অনেকবার পাস করতে পারেনি, কিন্তু সব শেষে সে কি করলো? পরীক্ষায় পাস করছে। তো দেখো এটা কিন্তু পুরাটাই একটা সেন্টেন্স। ঠিক আছে, she has passed the exam, এটা পুরাটাই একটা সেন্টেন্স। আর এর সামনে আমরা কি বসাইছি? লাস্টলি, সব শেষে, সর্বোপরি বা সব শেষে। এই লাস্টলি কিন্তু পুরো বাক্যটাকে, এই যে পুরোটা একটা সেন্টেন্স, আর এখানে লাস্টলি বসে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, অর্থাৎ পুরো বাক্যটাকে মডিফাই করে দিছে। তাহলে আমরা নিশ্চয় সংজ্ঞার সাথে মিল করে সকল বিষয়টা বুঝতে পারছি। তাহলে এটা কি একটা? এটা কিন্তু একটা সিম্পল অ্যাডভার্ব। ঠিক আছে, এটা একটা সিম্পল অ্যাডভার্ব হয়ে গেছে। তো টপিকটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, সিম্পল অ্যাডভার্ব বুঝে গেছো। আর সিম্পল অ্যাডভার্বের ক্লাসটা কিন্তু আমার চলে আসতেছে, পুরো 8টা টপিকস আমরা প্রতিটাই পার্ট টু পার্ট করে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো চলো, আমরা ব্যবহারের ভিত্তিতে 3টা শিখছিলাম, তার মধ্যে একটা আমি আলোচনা করে দিলাম, আর রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ বোর্ডে কিন্তু আমি রিলেটিভ অ্যাডভার্ব কথাটা লিখে রাখছি, এটা আমাদের দ্বিতীয় টপিক। ঠিক আছে, আমরা যে কি অ্যাডভার্বকে ব্যবহারের ভিত্তিতে 3 ভাগে ভাগ করছিলাম, তার দ্বিতীয় টপিকটা ছিল রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, রিলেটিভ মানে কি? আত্মীয়তা পাকায় দেওয়া। তাহলে এমন অ্যাডভার্ব যেটা দুইটা ক্লোজের মধ্যে রিলেশন তৈরি করে দিবে, সম্পর্ক স্থাপন করে দিবে, সেটাই কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব হবে। তো সংজ্ঞাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো
যে অ্যাডভার্ব গুলো দুটি ক্লোজকে যুক্ত করে এবং কোনো না কোনো ভাবে ভার সম্পাদন হওয়ার কারণ, সময়, স্থান, কখন, কিভাবে ইত্যাদি দ্বারা দুটি ক্লোজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। সময়টা খুব বেশি বড় মনে হলে তুমি এতটুকু মনে রাখার চেষ্টা করো, এমন একটা ওয়ার্ড যেটাতে তুমি কোনো না কোনো ভাবে কোনো স্থান, কোনো সময় বা ভার্বের কাজটা কিভাবে হয় সেটা নির্দেশ করবে, কিন্তু ওই ওয়ার্ডগুলো দুটি বাক্যের মধ্যে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এখন ব্যাপার হচ্ছে অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে ক্লোজ কি। ক্লোজের ক্লাস কিন্তু আমি দিব, এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। তারপরেও মনে রাখো যে ক্লোজ হচ্ছে কোনো জায়গায় যদি একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা একটা ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, একটা সেন্টেন্স তৈরি হতে কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, তো এই বিষয়গুলো থাকেই। একটা সেন্টেন্স কিন্তু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব হলেই হয়ে যায়। তো এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সহ যে অংশটা থাকে এটাকেই কিন্তু আমরা ক্লোজ হিসেবে গণ্য করতে পারি। তো ক্লোজ তো বুঝতে হবে যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব থাকবে, তারপরে একটা ডাব্লিউএস ওয়ার্ড, সেটা হতে পারে হোয়ার, হোয়েন, ঠিক আছে, হাউ, কিভাবে, এই ধরনের ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসে যখন দুইটা ক্লোজের মধ্যে সম্পর্ক তৈরি করে দিবে তখন বুঝে নিবে সেটা একটা রিলেটিভ অ্যাডভার্ব। তবে হ্যাঁ, অনেকে কিন্তু চিন্তা করতে, স্যার আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছি, রিলেটিভ অ্যাডজেক্টিভ পড়ছি, এখন আবার রিলেটিভ অ্যাডভার্ব। তো দেখো এটা নিয়েও কিন্তু আমি ক্লাস দিব তোমাদেরকে। আমার অ্যাডভার্বের ক্লাস শেষ করার পরে তোমাদের জন্য একটা অতিরিক্ত ক্লাস আমি দিব, সেখানে কোনটা রিলেটিভ অ্যাডভার্ব, কোনটা রিলেটিভ প্রোনাউন এবং কোনটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে ডিটেইলস আলোচনা করব। তো একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু কোনো না কোনো ভাবে এগুলো সময়কে জানতে চাবে, স্থানকে জানতে চাবে, কিংবা ভার্বের কাজ কিভাবে হচ্ছে সেটা জানতে চাবে, ঠিক আছে, কিংবা সেটা নির্দেশ করবে। ঠিক আছে, জানতে চাওয়াটা বললে ভুল হবে, এটা নির্দেশ করবে। তো মনে রাখবা যে দেখো এখানে আমি দিছি, তাহলে সংখ্যাটা আমি এক কথায় কি বলতে পারি সেটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যে অ্যাডভার্ব গুলো দুটি ক্লোজের মধ্যে মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয় এবং কোনো না কোনো ভাবে কোনো স্থান, সময়, কিভাবে এগুলো দ্বারা অর্থটাকে যুক্ত করে, তখন বুঝে নিবা যে সেটা একটা রিলেটিভ অ্যাডভার্ব। তো বুঝে গেছো নিশ্চয়ই? তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো আচ্ছা, এখানে লেখো, আমি লিখছি যে সব ডাব্লিউএস ওয়ার্ড গুলোকে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে দেখা যায়। তো মনে রাখবে এগুলো একটা ডাব্লিউএস ওয়ার্ড হবে। এই রিলেটিভ অ্যাডভার্ব গুলো অবশ্যই কোনো না কোনো ডাব্লিউএস ওয়ার্ড হবে, কিন্তু সেই ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? দেখো হু কিন্তু না, ঠিক আছে, হুজ কিন্তু না, এগুলো কিন্তু এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনে ব্যবহার হয়। এখানে আমাদের বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করো, সব ডাব্লিউএস ওয়ার্ডের কথা বলি না, কিন্তু এই কয়টা ডাব্লিউএস ওয়ার্ডকে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে দেখা যায়, মাথা ভালো করে নেওয়ার চেষ্টা করো। কোনগুলো ডাব্লিউএস ওয়ার্ড? দেখো হোয়াই মানে কি, কেন, হোয়েন মানে কখন, ঠিক আছে, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কখন, হাউ কিভাবে, ঠিক আছে। তো এই কয়টা ডাব্লিউএস ওয়ার্ডকে তুমি মনে রাখো, এগুলো কিন্তু আমরা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, মনে রাখবা, ঠিক আছে। তো এখন দেখো আমরা নিচে লিখছি কি, উদাহরণগুলো দেখে নেই তাহলে আরো বেশি ক্লিয়ার হবা। দেখো টেল মি আমাকে বলো, টেল মি আমাকে বলো, এখানে কি, এটা একটা ক্লোজ হয়েছে, ঠিক আছে, এটা ভার্ব আছে এবং মি একটা অবজেক্ট আছে, মি এটা একটা কিন্তু ক্লোজ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো টেল মি আমাকে বলো, why you failed in the exam, তুমি কেন পরীক্ষায় ফেল করেছো, ঠিক আছে, why you failed in the exam। তাহলে why, আচ্ছা, যে you fail in the exam এটা কিন্তু একটা ক্লোজ, তুমি সেন্টেন্সও বলতে পারো, এটা একটা ক্লোজ। এবং টেল মি আমাকে বলো, টেল মি আমাকে বলো, এটা কিন্তু একটা ক্লোজ। এখন দেখো এই ক্লোজটার মাঝখানে কি বসছে? why, একটা কারণ জানতে চাইছে, রিজনটা জানতে চাইছে, কারণটা কি। এই কারণ, এখানে আমি উত্তর দিতে গেলে একটা কারণ বলতে হবে, ঠিক আছে না? এই বাক্যে যদি আমি সমাধান দিতে পারি তাহলে আমাকে কিন্তু একটা কারণ বলতে হবে। তাহলে দেখো টেল মি আমাকে বলো, why কেন, ঠিক আছে, ইউ ফেল ইন দা এক্সাম তুমি পরীক্ষায় ফেল করছো। তাহলে এই যে দেখো এই হোয়াইটা বসে কিন্তু দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজকে যুক্ত করছে, সুতরাং কি দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, সুতরাং এটা কিন্তু একটা রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, তারপরটা দেখার চেষ্টা করো। দেখো আই নো আমি জানি, দা সিটি কিন্তু আমি চিনি, আমি জানি ওই শহরটা, ঠিক আছে, শহরটাকে আমি জানি, শহরটাকে হোয়ার ইউ লিভ যেখানে তুমি থাকো বা বাস করো। তো দেখো আই নো দা সিটি আমি ওই শহরটাকে চিনি, ঠিক আছে, বা জানি,
এই যে হোয়ার বসে দেখো ইউ লিভ, তুমি বসবাস করো, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। আর মাঝখানে কিন্তু হোয়ার, এই কোথায় বা কোন শহরে, ঠিক আছে। দেখো এই হোয়ারটা বসে কিন্তু দুইটা ক্লোজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। আর এর উত্তরে কিন্তু তুমি একটা অ্যাডভার্ব প্লেস পাবা। যদি তুমি বলো যে আমি জানি তুমি কোন শহরে থাকো, এখন যদি বলেন তো কোন শহর, তুমি বলবে যে তুমি ঢাকা শহরে থাকো, কিংবা তুমি বগুড়া শহরে থাকো, এরকম কিন্তু একটা অর্থ দিবে। আমি জানি কোন শহরটা, এটা একটা শহরের নাম যদি আমি এখানে বসে, সেটা ঢাকা শহর হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে এখানে দেখো আমি জানি যে তুমি কোন শহরে থাকো। দেখো এই যে হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, যে হোয়ারটা বসে কিন্তু দুইটা ক্লোজের মধ্যে সম্পর্ক তৈরি করছে, এবং এটা একটা প্লেস পাওয়া যায় উত্তরে। আমি কিন্তু বারবার বলতেছি, পরের ক্লাসে কিন্তু আমি এটা ডিটেইলস আলোচনা করব, কোনটা রিলেটিভ অ্যাডভার্ব, কোনটা রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং কোনটা রিলেটিভ প্রোনাউন। একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবা। আর এছাড়া কিন্তু এই প্লেস বা স্থান বা হচ্ছে সময় নিয়ে আমাদের সিম্পল অ্যাডভার্বের যে ক্লাসটা হবে, সেখানে কিন্তু আমি 8 প্রকারের সিম্পল অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ অ্যাসেশন নেগেশন, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার, এগুলো নিয়ে কিন্তু কথা হবে। তখন কিন্তু এই বিষয়গুলো তোমার কাছে আরো সহজগম্য বা বোধগম্য হয়ে যাবে, ঠিক আছে। তো নাও এখন একটু আমরা আগে যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে বলা হচ্ছে কি, she remembers the day, সে দিনগুলিকে মনে করে, she remembers the day, সে দিনটিকে মনে করে, when they first meet, যখন তাদের প্রথম দেখা হয়েছিল। আচ্ছা when, যখন, এই যে whenটা কিন্তু যখন, এখানে দেখো আছে কি they first meet, সে they first meet, তারা প্রথম সাক্ষাৎ করেছিল। আর এখানে হচ্ছে she remember the day, she remembers the day, এটা কিন্তু হয়ে গেছে কিন্তু একটা ক্লোজ, আর এর সাথে কিন্তু এটা আরেকটা ক্লোজ হয়ে গেছে। আর এর মধ্যে হোয়েনটা বসে দুটার মধ্যে একটা রিলেশন তৈরি করে দিয়েছে, সুতরাং এটা কিন্তু একটা রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে বলতেছে কি, দেখো এটা কিন্তু দেখো এটা একটা সময় পাওয়া যাবে, এটা কিন্তু কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে না। ব্যক্তি পাওয়া যাচ্ছে যে প্রোনাউন বলবা তুমি, না এরপরে তো কোনো নাউন না যে অ্যাডজেক্টিভ বলবা, সেটাও না। তাহলে এটা কিন্তু বলতেছে কি, যখন, যখন, যখন বলতে একটা সময়কে পাওয়া যাচ্ছে কিন্তু। দেখো তাহলে দেখো সে মনে করতে পারে, she remembers that day, সে মনে করে সেই দিনটিকে, when they first meet, যখন তারা প্রথম সাক্ষাৎ করেছিল। তাহলে দেখো প্রথম মিলিত হয়েছিল, সাক্ষাৎ করেছিল, তাহলে ওয়েনটা বসে কি করছে, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে একটা রিলেটিভ অ্যাডভার্ব। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। পরেরটাতে চলো। দেখো দিস ইজ দ্য পার্ক, দিস ইজ দ্য পার্ক, এটা হচ্ছে সেই উদ্যান, দিস ইজ দ্য পার্ক, এটা হচ্ছে, এটাই হয় সেই উদ্যান। হোয়ার, যেথায়, হোয়ার মানে যেথায়, যেথায় বললে কি কোনো ব্যক্তি পাবা, যেথায় বললে আমি কিন্তু একটা স্থানকে পাবো, ঠিক আছে। যেথায় they took their photos, যেখানে তারা তাদের ছবি তুলেছিল, টুক মানে নিয়েছিল, ছবি তুলেছিল বা নিয়েছিল। তাহলে দেখো দিস ইজ দ্য প্লেস, এটা কিন্তু একটা ক্লোজ, আর এর সাথে কিন্তু এটা আরেকটা ক্লোজ, they took their photos, যেখানে তারা ছবি তুলেছিল বা নিয়েছিল। তো এইটা, এটা কিন্তু একটা ক্লোজ হয়ে আছে। আর এখানে কিন্তু দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে ওই স্থান, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা ক্লোজ হয়ে গেছে। দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে ওই স্থান। হোয়ার, যেথায়, যেথায়, ঠিক আছে, এটা হচ্ছে সেই স্থান যেথায় তারা ছবি তুলেছিল। তো দেখো এই যেথাটা বসে এই পাশের ক্লোজ আর এই পাশের ক্লোজকে যুক্ত করে দিচ্ছে, সুতরাং এটা কিন্তু একটা রিলেটিভ অ্যাডভার্ব। আর দেখো হোয়ার বলতে কিন্তু একটা স্থান তুমি পাবা, এখানে কিন্তু কোনো ব্যক্তি পাবা না যেটাকে প্রোনাউন বলবা, সেটা তো না। এটাতে আমি পাবো কি, একটা স্থান পাবো, তো স্থানবাচক, এর অর্থ একটা স্থান দাঁড়াবে একটা ভালো কোনো স্থান যেখানে সে ছবি তুলছিল, ঠিক আছে। তো এরকম আর কি। তো বিষয়টা নিশ্চয়ই বোঝার চেষ্টা করছো এবং বুঝে গেছো। তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে ওই অ্যাডভার্ব গুলো যেগুলো দুটি ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিবে। এবং এই রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আমরা দেখতে পাই বা বেশি দেখে থাকি, সেগুলো হচ্ছে কি হোয়াই, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, এই জিনিসগুলো কিন্তু আমরা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে পেয়ে থাকি। এবং এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো দুটি ক্লোজের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, সুতরাং এদেরকে বলা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এটা আমাদের দ্বিতীয় টপিক, অর্থাৎ কি অ্যাডভার্বের যে আমরা ব্যবহারের ভিত্তিতে 3 ভাগে, তার মধ্যে দ্বিতীয় টপিক আমরা শেষ করে ফেললাম। এরপরে তৃতীয় টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা থাকতেছে কি, সেটা থাকতেছে হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো চলো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা দেখে নিই। তো ব্যবহারের ভিত্তিতে অ্যাডভার্ব যে 3 প্রকার, তার লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে 3 নম্বর টপিক, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, দেখো ইন্টারোগেটিভ মানে কিন্তু প্রশ্নবাচক, মানে প্রশ্নবোধক।
তো দেখো কিছু আমরা কিন্তু, হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে যুক্ত করে ফেলো, এটা কিন্তু করা যাবে না। মনে রাখবা এই প্রশ্নগুলোর উত্তরে কোনো স্থান, কোনো সময়, একটা কাজ ঘটার কারণ ইত্যাদি পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তরে। এটা একটু মনে রাখার চেষ্টা করো। তো দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো হচ্ছে ওই অ্যাডভার্ব গুলো যেগুলো কোনো প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এই প্রশ্নের উত্তরগুলোতে কিন্তু তুমি বললাম না কোনো কারণ পাবা অথবা কোনো স্থান পাবা, ঠিক আছে, এগুলো পাবা, কিন্তু আবার কোনো সময় পাবা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এর উত্তরে চলে আসবে। তো এই ধরনের প্রশ্নগুলোর সামনে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে তুমি ধরে নিতে পারো সেগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো চলো আমরা একটু দেখে বোঝার চেষ্টা করি। দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যে প্রশ্নবাচক শব্দগুলো, মানে কি ডাব্লিউএস ওয়ার্ড, যে প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে বসে প্রশ্ন জিজ্ঞাসা করে তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। সংজ্ঞা ঠিক আছে। এখন দেখো মনে রাখতে হবে, বিশেষ করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবা, মনে রাখতে হবে প্রশ্নগুলোর উত্তরে কি কি পাবো। প্রশ্নগুলোর উত্তরে কোনো স্থান, সময়, কারণ বা কিভাবে কাজ সম্পন্ন হয় তা পাওয়া যাবে। তাহলে কি কি পাবো বলো, এই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে উত্তরগুলোতে কি কি পাবো? উত্তরে পাবো স্থান পাবো, সময় পাবো, কারণ পাবো, বা কিভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে, দ্রুত হলো না আস্তে হলো না ধীরে হলো না খুব তাড়াতাড়ি হলো খুব ভালোভাবে হলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তখন আমরা ধরে নিব যে ওই ডাব্লিউএস ওয়ার্ড প্রশ্নের, কিন্তু উত্তরের না, প্রশ্নের সেই ডাব্লিউএস ওয়ার্ডটা হবে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কিন্তু ওই প্রশ্নের উত্তরে আমাকে উত্তর দিতে গেলে আমাকে কোন একটা স্থানের নাম বলতে হবে, কোন একটা সময় বলতে হবে, কোন একটা কারণ বলতে হবে উত্তর দিতে গেলে। তো বুঝে গেছো নিশ্চয়ই। এবার দেখো আমরা একটু আগে রিলেটিভ অ্যাডভার্ব করলাম না, রিলেটিভ অ্যাডভার্বে যেগুলো দুইটা বাক্যের মধ্যে রিলেশন করছিল ডাব্লিউএস ওয়ার্ড গুলো, ওই ডাব্লিউএস ওয়ার্ড গুলো কিন্তু এখানে পাবা। কিন্তু এরা হবে কি ওখানে দুইটা বাক্যের মধ্যে বা দুইটা ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করছিল, কিন্তু এখানে কি হবে, এখানে ওই ডাব্লিউএস ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। মনে রাখার চেষ্টা করবো। তো দেখো বিষয়টা আমি উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি এখানে বলে দিছি কি এক্ষেত্রেও হোয়াই কেন, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কোন সময়ে, হাউ কিভাবে ইত্যাদি প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে কি করবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এর কাজ করে। কোনগুলো? এই কয়টা কি কি বললাম, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াইল, হাউ। মনে রাখো কয়েকবার, এগুলো কিন্তু রিলেটিভ হয় যখন দুইটা সেন্টেন্সের বা দুইটা ক্লোজের মাঝখানে বসে। আবার এগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যখন এগুলো কোনো বাক্যের বা প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসছে। তো বুঝে গেছো নিশ্চয়। চলো উদাহরণের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি। When did they go? When did they go? তারা কখন গিয়েছিল? তারা কখন গিয়েছিল? আমি যদি বলি তারা কখন গিয়েছিল, দেখো উত্তরে আমাকে বলতে হবে গতকালকে কিংবা গত পরশু। এখানে কোনো ব্যক্তি সে বা মনে করো যে কোনো নাউন পাবো না, কিন্তু এখানে আমরা পাবো কি কখন গিয়েছিল। তখন তুমি উত্তরে বলতেছো কি একটা সময় বলবে যে সকাল 11টায় গিয়েছিল, এখানে একটা সময়কে কিন্তু পাচ্ছ। তো ব্যক্তি নির্দেশ করতেছে না, তখন কিন্তু এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব, হ্যাঁ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখো when did they go, তারা কখন গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো পরেরটা দেখে কি হয়ে গেছে, এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়ে গেছে, ঠিক আছে, কারণ যাওয়ার কাজটা কখন হয়েছিল এটা জানতে চাওয়া হয়েছে বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। একটা প্রশ্নবোধক বাক্যে হোয়ার বসছে, সামনে বসে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। আর হোয়ারে যেহেতু আমরা সময় পাই, এটাতে কোনো ব্যক্তি পাচ্ছি না, কিন্তু ব্যক্তি হলে সেটা প্রোনাউন হতে পারতো। কিন্তু যখন আমরা দেখতেছি এখানে কি, এখানে আমি একটা কি সময় পাচ্ছি, তখন বুঝে নিতে হবে এটা একটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়েছে। তারপরে দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। প্রশ্নের উত্তরে তুমি কি বলবা? ঢাকায় থাকি, রাজশাহীতে থাকি, রংপুরে থাকি, একটা স্থান পাবা, ঠিক আছে, কোনো ব্যক্তি পাচ্ছ না কিন্তু, বুঝিও। তাহলে যে হোয়ারটা বলতে এখানে কিন্তু হোয়ারের বসার কারণে এটা একটা স্থানকে নির্দেশ করছে, সুতরাং এই হোয়ারটা কিন্তু একটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়ে গেছে। বোঝার চেষ্টা করো। তারপরে আসে দেখো হাউ টু লার্ন দিস চ্যাপ্টার, এই পাঠটা বা এই চ্যাপ্টারটা কিভাবে শিখতে হয়, কিভাবে কেমন করে। কারণ স্যার বলবে যে প্রতিদিন পড়ে পড়ে, প্রতিদিন পড়ে পড়ে, বা হচ্ছে কি
মানে করে ভালো করে বুঝে বুঝে একটা কি কাজের ধরনটা পাবা, কিভাবে তোমাকে কাজটা করতে হবে। তাহলে এটা কিন্তু একটা কি হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তো বুঝে গেছো নিশ্চয়ই। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে কি, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, কেন তুমি সেখানে যাও, কেন কেন যাও, তাহলে তোমাকে একটা কারণ বলতে হবে। পড়তে যাই, লিখতে যাই, একটা একটা কাজে অংশগ্রহণ করতে যাই, খেলতে যাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো হোয়ার বলতে কিন্তু কোনো ব্যক্তিকে পাচ্ছ না তুমি, ব্যক্তিকে পারলে সেটা প্রোনাউন হতে পারতো, কিন্তু এখানে আমি একটা পাচ্ছি কি, একটা কারণ পাচ্ছি, ঠিক আছে। কেন যাই আমি, তার কারণ পাচ্ছি, উত্তরে কিন্তু আমার কারণ বলতে হচ্ছে, সুতরাং এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়ে গেছে। তো আমি আশা করছি যে তোমরা বুঝে গেছো বিষয়টা। তো আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো, আমি কিন্তু পরবর্তীতে তোমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে তফাৎটা কি এটা নিয়ে আমি একটা ক্লাস দিব তোমাদেরকে। সেখানে কিন্তু তুমি সব বিষয়গুলো ভালো একটা ধারণা পাবা। তো এখন বিষয় হচ্ছে সেটা দেখার, অবশ্যই ক্লাসগুলো দেখবা। আর এই ক্লাসে আমি যেটা বলতে যাচ্ছি সেটা দেখো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে সেই অ্যাডভার্বগুলো যেগুলো কোনো প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে, ওই ওয়ার্ডগুলো প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু উত্তরে আমাকে কোনো স্থান, কোনো হচ্ছে সময়, কোনো কারণ বা ভার্বের কাজটা কিভাবে সম্পূর্ণ হয়েছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে ওই ডাব্লিউ ওয়ার্ডটা হয়ে যাবে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো আমি মনে করি যে বিষয়টা তোমরা ক্লিয়ার ভাবে বুঝে গেছো। তো এ পর্যন্তই থাকছে। আমি কিন্তু পরবর্তী ক্লাসে সিম্পল অ্যাডভার্ব নিয়ে টোটাল যে 8টা টপিক থাকবে সেটা নিয়ে কিন্তু টোটাল আলোচনা তোমাদেরকে দিব। তো দেখার আমন্ত্রণ রইল, কিন্তু অবশ্যই দেখবা, ক্লাস মিস করা যাবে না, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। আই এম কামিং সুন উইথ সিম্পল অ্যাডভার্ব ডিটেলস ক্লাস। In my next class, I will discuss with you all kinds of simple adverb. You all are invited to watch my next video. That's all for today. Allah Hafiz.